বাংলাদেশের থেকে গ্রেফতার পলক টুকু ও ঢাবি ছাত্রলীগ নেতা সৈকত, 10 দিনের রিমান্ডে সালমান ও আনিসুল হক, শাস্তির দাবিতে উত্তপ্ত আদালত প্রাঙ্গণ। বাকি মন্ত্রীদের বিচারের আওতায় আনতে উত্তাল রাজপথ, শাহবাগের সম্প্রীতি সমাবেশে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ, চলছে রেজিস্ট্যান্স উইক। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা, স্বৈরাচারের 10 মন্ত্রী, আওয়ামী লীগ ছাত্রলীগের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ। শিল্পকলা একাডেমিকে নরক রাজ্যে পরিণত করেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ভাগ্যের নির্মম পরিণতি নিতে হলো বিদায়। এবং আঙুল ফুলে কলা গাছ, কুষ্টিয়ার আওয়ামী লীগ নেতা কামারুল করেন সম্পদের পাহাড়, গুম খুনের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সদ্য পদত্যাগ করা স্বৈরাচার হাসিনা সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। গতরাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি জানায়, ওই এলাকায় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত আত্মগোপনে রয়েছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। বুধবার পল্টন থানায় হওয়া রিকশা চালক কামাল উদ্দিনের হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তবে রাতে পল্টন থানায় তাদের নেওয়া হয়নি, আজ তাদের আদালতে তোলা হতে পারে। দর্শক এ নিয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহাদুজ্জামান সাকিব। সাকিব, রাতে তো গ্রেফতার হয়েছে পলক টুকু, সৈকত, তাদেরকে কখন আদালতে তোলা হতে পারে? আপনার কাছে কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, আপনি জানেন গতকাল রাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকতকে। তবে তাদেরকে আটক করার পরে কিন্তু ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। আপনি জেনে থাকবেন যে পল্টন থানার একটি হত্যা মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে। আমরা সকালে এসে পল্টন থানায় গিয়েছিলাম, সেখানে দায়িত্বরত পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে তাদেরকে পল্টন থানার মামলায় আটক করা হলেও এখন পর্যন্ত পল্টন থানায় নিয়ে আসা হয়নি। আটক করার পর থেকেই তারা ডিবি কার্যালয়ে রয়েছেন। তাদেরকে আসলে কখন আদালতে তোলা হবে সে বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে না থাকলেও আমরা একটি সূত্রে নিশ্চিত হতে পেরেছি যে আজকেই তাদেরকে আদালতে তোলা হতে পারে। তবে এই বিষয়ে কেউ সুনির্দিষ্টভাবে আমাদেরকে নিশ্চিত করতে পারেননি। আমরা এখন ডিবি কার্যালয়ের সামনে রয়েছি। যদিও আমরা কার্যালয়ের ভিতরে যেতে পারিনি, তবে এই কার্যালয়ের ভিতরেই জুনায়েদ আহমেদ পলক, তানভীর হাসান সৈকত এবং শামসুল হক টুকু রয়েছেন বলে ডিবি কার্যালয়ের একটি সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। সেখানে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও আমরা জানতে পেরেছি। লাবণী, আপনি জেনে থাকবেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জুনায়েদ আহমেদ পলক কিন্তু ইন্টারনেট বন্ধ সহ নানা ইয়াতে জড়িত ছিল এবং আপনি জানেন যে হত্যা মামলাটি করা হয়েছে, সেই হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলক, তানভীর হাসান সৈকত এবং শামসুল হক টুকুর নির্দেশনা রয়েছে বলে কিন্তু আসলে পুলিশ নিশ্চিত হতে পেরেছে। তো এখন পর্যন্ত তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। কখন আদালতে তোলা হবে আমরা সে বিষয়ে পরবর্তী বুলেটিনে হয়তো আরও বিস্তারিত তথ্য জানাতে পারবো। লাবণী, ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমন যে বলছিলাম, গতকালকে রাতে জুনায়েদ আহমেদ পলক টুকু ও সৈকতকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে। তাদের কাছকে আদালতে তোলা হতে পারে সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাকিব। হত্যা মামলায় স্বৈরাচার হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 10 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক এ আদেশ দেন। এ সময় উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। মাইনুদ্দিন আরিফের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। এ যেন টানা 15 বছরের ক্ষোভ।
শুধু আইনজীবী নয়, এ বিক্ষোভে অংশ নিয়েছেন ছাত্র জনতাও। আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও স্বৈরাচার হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে পেয়ে যেভাবে পেরেছেন ঢিল, জুতো, ঝাড়ু, এমনকি ডিমও ছুঁড়ে মেরেছেন। অনেকের ছোড়া ডিমে আচ্ছাদিত হয় তাদের মুখ। কদিন আগেও যে আদালত প্রাঙ্গণ চলত আনিসুল হকের হাতের ইশারায়, সেখানেই চরম অপমানিত হতে হয় তাকে। দেয়া হয় 10 দিনের রিমান্ড। আনিসুল হক ও সালমান এফ রহমানকে নিয়ে আসা হয় ঠিক সন্ধ্যায়। তার গাড়িবহর দেখেই ছুটে আসে বিক্ষুব্ধ জনতা, দেন নানা স্লোগান। পুলিশের গাড়িকে লক্ষ্য করে ছুড়ে মারে পচা ডিম। এই দৃশ্য দেখে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীও যেন হতভম্ব। 10 দিনের রিমান্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেন উচ্ছ্বসিত আইনজীবীরা। যারা সাধারণ মানুষকে নিষ্পেষিত করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, তাদেরই প্রেতাত্মা সেই আইনমন্ত্রী কালাকানুন করে যাদের গলা টিপে ধরেছে, সেই আনিসুল হককে এবং সেই সালমান এফ রহমান, যিনি সারা বিশ্বে দরবেশ বাবা বলে খ্যাত। ম্যাজিস্ট্রেট আদালত 28 নম্বরে শুনানি হয়েছে। বিজ্ঞ আদালত শুনে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সকাল থেকে অপেক্ষার পর যখনই সন্ধ্যায় খবর আসে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, ঠিক তখনই আনন্দে মেতে উঠে উৎসুক জনতা। ওনার পক্ষে কোনো আইন অ্যাডভোকেটও দাঁড়ায় নাই, এটা খুবই একটা পজিটিভ দিক। আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি হোক, সেটা হচ্ছে ফাঁসি চাই আমরা। তার নিজের পরিচয় গোপন রেখে সে পালা যেতে চাইছে, তার মানে সে তার ভিতরে আছে যে সে একজন অপরাধী। সে অপরাধী যে এই হিসেবে দাড়ি মোষ কাটিয়া পলাইছে। ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অন্যান্য মন্ত্রীদেরও যেন শিগগিরই আদালতের কাঠগড়ায় আনা হয়, এ দাবি এখন সবার। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের দ্বিতীয় দিনেও মাঠে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে রাপা প্লাজা পর্যন্ত পদযাত্রা করে তারা। এতে অংশ নেয় দেশের বিভিন্ন ছাত্র সংগঠন। এ সময় স্বৈরাচার হাসিনা সরকারের সব মন্ত্রীদের বিচারের আওতায় আনার জোর দাবি তোলেন শিক্ষার্থীরা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। একতার বাংলাদেশ, যেখানে এক হয়েছে বাংলাদেশের সবকটি ছাত্র সংগঠন, শুধু আসেনি ছাত্রলীগ। রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এ সম্প্রীতি সমাবেশ থেকে ঘোষণা আসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। হাজার বছর ধরে আমাদের এই সমাজে আমরা সম্প্রীতির সাথে বসবাস করে আসছি। আমাদের সমাজে মুসলিমরা, আমাদের সমাজের হিন্দুরা, আমাদের সমাজের অন্যান্য ধর্মাবলম্বীরা একই সাথে পাশাপাশি তাদের ধর্মীয় উৎসব পালন করেছে। আমরা কেউ সংখ্যালঘু নই, আমরা সবাই বাংলাদেশী। এই পরিচয়ে সামনের দিকে ফ্যাসিস্ট হাসিনার দোসররা যদি কোনো ষড়যন্ত্র করার অপচেষ্টা করে, আমরা আপনারা সবাই মিলে সেই ষড়যন্ত্রকে রুখে দেব। এটি নতুন বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো রাজনৈতিক ট্যাগ দিয়ে আপনি কাউকে ডিহিউম্যানাইজ করতে পারবেন না। গণহত্যার দায়ে স্বৈরাচার হাসিনা সরকারের ফাঁসির দাবিও তুলে ধরেন তারা। গতকালকে যেভাবে এক দোসর সালমান এফ রহমানকে ধরা হয়েছে, সবাইকেই ধরা হয়েছে, ধরতে হবে। যারা দুর্নীতি করেছে, ঋণ খেলাপি করেছে, তাদেরকে ধরে বিচারের আওতায় আনতে হবে। আর কোনো ষড়যন্ত্র নয়, এদেশের দেশপ্রেমিক ছাত্র জনতা রাজপথে আছে, রাজপথে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা হবে। সমাবেশ শেষে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে শাহবাগ থেকে রাফা প্লাজা পর্যন্ত পদযাত্রা করেন শিক্ষার্থীরা। পরে শহীদদের স্মরণে রাফা প্লাজার সামনে মোমবাতি প্রজ্বলন করেন তারা। ঘোষণা দেয়া হয় স্বৈরাচারের দোসরদের সব ষড়যন্ত্র রুখে দেয়ার। বাংলাদেশে কোনো একক ব্যক্তির জন্য শোক দিবস পালন করা হবে না। বাংলাদেশের যে ছাত্র জনতার উপর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ গুলি চালিয়েছে, সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলার ছাত্র জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। 4 দফা দাবিতে বৃহস্পতিবারও রাজপথে থাকার ঘোষণা দেন তারা। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনা ছাড়াও তার মন্ত্রিসভার সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আবেদন করেছেন নিহত শিক্ষার্থীর বাবা।
কাফরুল থানায় হয়েছে আরেকটি হত্যা মামলা। এছাড়া দুর্নীতি ও হত্যায় জড়িতদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিটের আদেশ দেয়া হবে আগামীকাল। দর্শক আরো জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ছাত্র গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে যেন মামলার হিড়িক পড়েছে। শিশু ছাত্র জনতা হত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্য ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক 10 মন্ত্রী এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য তদন্ত সংস্থায় আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত নবম শ্রেণীর ছাত্র আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবির এ আবেদন করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইন অনুযায়ী বিচার দাবি করেন তার আইনজীবী। এখানে 10 জন আসামি করা হয়েছে, তার মধ্যে 1 নম্বর আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী, তারপরে সাবেক মন্ত্রীদের মধ্যে ওবায়দুল কাদের সাহেব, আসাদুজ্জামান খান কামাল সাহেব সহ কিছু মন্ত্রী আছেন, পুলিশের সাবেক আইজিপি আছেন, ডিএমপি কমিশনার আছেন এবং র্যাবের ডিজি আছেন এবং দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে আমরা এখানে আসামি করেছি। এদিকে সিএমএম আদালতে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার 24 জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আবেদনকে এজাহার হিসেবে নিয়ে কাফরুল থানাকে তদন্তের নির্দেশ দেন আদালত। এই হত্যাকাণ্ডটি শেখ হাসিনা, তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রত্যক্ষ নির্দেশে পুলিশের আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র জনতার উপরে সরাসরি গণহত্যা নির্দেশ দেয়। অন্যদিকে অপহরণ ও গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 5 জনের নাম উল্লেখ করে 26 জনের বিরুদ্ধে আরেকটি মামলার আবেদন করা হয়। উত্তরা পশ্চিম থানাকে তা এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দেয় ফারজানা শাকিল সুমু চৌধুরীর আদালত। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ 25 সদস্যকে আসামি করা হয়েছে। আসামি হিসাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করেছি এবং আইনমন্ত্রীকে আসামি করেছি, সাবেক আইনমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে করেছি, সাবেক আইজিপি যিনি শহীদুল ইসলাম এবং মহাপরিচালক বা র্যাবের ডিজি যে আপনার বেনজির আহমেদ, তাদেরকে আসামি করে মামলা করেছি। এছাড়া বিগত সরকারের আমলে দুর্নীতি ও হত্যার সঙ্গে জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের আদেশ দেওয়া হবে বৃহস্পতিবার। যে যারা এই জেনোসাইড অর্থাৎ এই গণহত্যা এবং এই ফ্যাসিস্ট রিজিমকে টিকিয়ে রাখার জন্য যারা এর সাথে জড়িত তাদের জানি বিচার হয় এবং সাথে সাথে তারা যদি বাইরে যেতে চায় তাহলে ইন্টারিম আদেশে আমি একটা চেয়েছিলাম, তারা যদি বাইরে যেতে চায় তাহলে জানি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা আছে তাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে যায়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি কার্যকরের আহ্বান জানান আইনজীবীরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। শিল্পকলা একাডেমিকে ঘুষ, দুর্নীতি আর স্বজনপ্রীতির নরক রাজ্যে পরিণত করে বিদায় নিলেন মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বৈরশাসক শেখ হাসিনার স্নেহভাজন সাবেক এই ছাত্রলীগ নেতা 13 বছরে এই অঙ্গনকে পরিণত করেছিলেন আস্তাকুড়ে। তার অপকর্মের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আলী আফতাব। দীর্ঘ 1 যুগের বেশি সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের চেয়ার আঁকড়ে রেখেছিলেন লিয়াকত আলী লাকী। বাধ্য হয়ে শেষে তিনি পদ ছাড়েন, কিন্তু এর আগে 13 বছরের ঘুষ, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা আত্মসাৎ করেন লাকী। ভুয়া বিল ভাউচার বানিয়ে লাকী তার লাক বদলালেও শিল্পকলা একাডেমির কর্মী আর সারা দেশের শিল্পী, কলাকৌশলীদের জীবনে এঁকে দিয়েছিলেন দুর্ভাগ্যের ছায়া। সরকারের তহবিল থেকে 26 কোটি টাকা আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত লিয়াকত আলী লাকী। তার বিরুদ্ধে 2022 সালের শুরুতে এইসব অভিযোগের অনুসন্ধান শুরু করেন দুর্নীতি দমন কমিশন দুদক। তারপর একে একে বেরিয়ে আসতে থাকে দুর্নীতির থলের বিড়াল। লাকীর দুর্নীতি, অর্থ আত্মসাতের অন্যতম সহকারী তার অধীনস্থ নারী কর্মকর্তা সৈয়দা মাহবুবা করিম। 2021 সালের 30 জুন তাকে চুক্তি ভিত্তিতে একাডেমির পরিচালক বানান লাকী। মাত্র 20 দিনের দায়িত্বে রেখে তার মাধ্যমে 26 কোটি টাকা হাতিয়ে নেন লাকী।
মহাপরিচালকের ক্ষমতার অপব্যবহার করে লিয়াকত আলী লাকী 2008 সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিনা অনুমতিতে 8 কোটি টাকা নগদ উত্তোলন করেন চিত্রকর্ম কেনার নামে। অনুষ্ঠান না করে ভুয়া ভাউচারের মাধ্যমে প্রতি বছর তুলে নেন 3 কোটি টাকা। আউটসোর্সিং ভিত্তিতে কাজ করার নামে প্রতি মাসে লুটে নেন 50 লক্ষ টাকা। মুজিব শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের নামে তার দুর্নীতি শত কোটি টাকায়। প্রতি বছর 70 লাখ টাকা খরচ করে দেশব্যাপী পালন করতেন তার নিজের জন্মদিন। 13 বছরের এমন অসংখ্য দুর্নীতি অপকর্মের লিয়াকত আলী লাকী। এটাও কিন্তু এক ধরনের শিল্পের আয়না ঘরে পরিণত হয়েছিল, সেই জায়গা থেকে মুক্তি পেয়েছে এবং সেই জন্য আমরা আনন্দিত। যিনি মহাপরিচালক দায়িত্ব পালন করছে তিনি আসলে এখানে অনিয়মের পাহাড় গড়ে তুলেছেন। যে দায়িত্বটা আমার থাকার কথা সেটা আমাকে দেয় নাই, দায়িত্বটা পালন করছে তার নিজস্ব লোক দিয়ে, সে কিসের কাজ চালিয়ে নিছে আর কি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান যখন উত্তাল সারা দেশ, লাকী তখন শিল্পকলা একাডেমির কর্মকর্তাদের ততষ্ট রেখেছেন গুজব বিরোধী অপপ্রচারের প্রস্তুতিতে। গুলি করতে 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 পুলিশের গুলি শেষ হয়ে গেছে, তখন আমার প্রতিষ্ঠান ফাইল করে যে গুলি নয়, গুজব নয়, আসুন সত্যকে জানি। এই জন্য তারা ফাইল তৈরি করে, তারা তখন ওই নামে ওই শিরোনামে অনুষ্ঠান করার জন্য টাকা উত্তোলনের ব্যবস্থা করতেছে। শিল্পকলা একাডেমির কর্মকর্তা কর্মচারীদের অনেকেই এখন সোচ্চার তাদের 13 বছরের মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিচারের দাবিতে। তাকে ঢাকায় আনতে দেয়নি, বিনা চিকিৎসায় একরকম সে মারা। আলী আফতাব, দেশ টিভি, ঢাকা। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সৎ ব্যবহারের কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, অর্থের অপচয় রোধে সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচার রোধে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। শিউলি রায়ের রিপোর্ট। বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থের সব্যবহারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধের সমন্বয় প্রয়োজন। দুর্নীতি ও অর্থ পাচারের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এই সমন্বয়হীনতার জন্য অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক, এই দুইটা কিন্তু আমাদের ক্রাইটেরিয়া। অপচয় করব না। দুপুরে বাংলাদেশ ব্যাংকে আসেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এস মনসুর। পরে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। রিজার্ভ সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি ও বিপর্যস্ত আর্থিক খাতকে পুনর্গঠনের চ্যালেঞ্জের কথাও জানান তিনি। সেন্ট্রাল ব্যাংকের সেন্ট্রাল রেসপন্সিবিলিটি হচ্ছে মূল্যস্ফীতি কন্ট্রোল করা, ফরেন কারেন্সি ফ্লোটাকে, সেটাকে আমরা একটা টাই আপ করার চেষ্টা করব সামনের দিকে। জানান, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে। ব্যাংক খাতের দুর্দশার জন্য বাংলাদেশ ব্যাংকও দায়ী উল্লেখ করে নতুন গভর্নর জানান, এস আলম গ্রুপ সহ বিভিন্ন ব্যাংকের দুর্নীতিবাজ পরিচালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ 27 দিন পর আজ সারা দেশে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল। দর্শক, এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, আপনি তো কমলাপুরে রয়েছেন, এখন পর্যন্ত কি কোনো আন্তনগর ট্রেন ছেড়ে গেছে কিনা, আর সব ট্রেনের টিকিট কি পাওয়া যাচ্ছে কিনা, রেল কর্তৃপক্ষ কি বলছে জানাবেন। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর কমলাপুর রেল স্টেশন এলাকায়। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু যাত্রী অপেক্ষা করছে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। তবে এখানে আমরা সকাল থেকে এসে যেমনটি দেখতে পাচ্ছি যে অন্তনগর ট্রেন আজকে ছাড়ার কথা ছিল, তবে একটি অন্তনগর ট্রেন আজকে এখান থেকে ছেড়ে যায়নি। সকাল 6টায় দেওয়ানগঞ্জ কমিউটার কমলাপুর ছেড়ে যায়, যেটির গন্তব্য ছিল ময়মনসিংহ। এরপর কমলাপুর ছেড়ে গেছে নারায়ণগঞ্জ কমিউটার 7টা 25 প্ল্যাটফর্ম নম্বর 8 থেকে ছেড়ে যায় আসলে এই ট্রেনটি। এরপর এই মাত্রই আসলে মহুয়া কমিউটার নামে একটি ট্রেন মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এরপরে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটি কর্ণফুলী কমিউটার চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে 8টা 45 এখন পর্যন্ত আপনি যেমনটি বলছিলেন যে কোনো ট্রেন
অন্তনগর ছেড়ে যায়নি এখন পর্যন্ত। যতগুলো ট্রেন কমলাপুর রেল স্টেশনে ছিল সবগুলো কমিউটার বা লোকাল ট্রেন। আপনারা জানেন যে গত 12 আগস্ট থেকে মালবাহী ট্রেন এবং 13 আগস্ট থেকে মেল, এক্সপ্রেস, লোকাল এবং কমিউটার ট্রেন এবং আজ 15 আগস্ট থেকে অন্তনগর ট্রেন চালুর একটি সিদ্ধান্ত হয়েছিল। তবে আমরা কমলাপুর এসে যেমনটি দেখতে পেয়েছি এখানে অন্তনগর ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো এখন পর্যন্ত ছেড়ে যায়নি। যাত্রীরা কিন্তু অন্তনগর ট্রেন চালুর কথা শুনে কিন্তু তারা কমলাপুরে এসেছিল সকালে, কিন্তু ট্রেনগুলো ছেড়ে নেওয়া যাওয়ায় তারা এক প্রকার ভোগান্তিতে পড়েছে। তবে এখানে এসে আমি যেমনটি কথা বলে জানতে পেরেছি যে সহিংসতার ঘটনায় বেশ কিছু ট্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ঢাকার বাইরে রয়েছে, সেগুলো ঢাকায় আজ বিকাল অথবা আগামীকালের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। সেগুলো ঢাকায় চলে আসলে আবার আন্তনগর ট্রেন এখান থেকে চলাচল করবে বলে আমি জানতে পেরেছি। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ। ধন্যবাদ সফওয়ান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, দীর্ঘ 27 দিন পর আজ সারা দেশে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল। এ ব্যাপারে সর্বশেষ তথ্য আমরা জানছিলাম আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের কাছ থেকে। সাতক্ষীরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। দর্শক, এই ব্যাপারে আরো তথ্য জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার। পুলিশ সদস্যরা তো যোগদান করেছে। এই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন, কি তথ্য রয়েছে? লাবণী, দাঁড়িয়ে আছি সাতক্ষীরা থানার সামনে। আপনি জানেন যে সাতক্ষীরায় আন্দোলন পরবর্তী এবং আন্দোলনের মুহূর্তে যে ঘটনাগুলো ঘটেছে তাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। 2টি থানা একেবারে ভস্মীভূত হয়েছে এবং অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জেলখানা, সাতক্ষীরা জেলখানা ভেঙে যে কয়েদিরা সব বেরিয়ে গিয়েছিল এবং সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। কিন্তু আশাব্যঞ্জক খবর হচ্ছে এই যে সম্প্রতি পুলিশরা ফেরত আসবার কারণে এখনো পর্যন্ত সাতক্ষীরা থানার যে কার্যক্রম সেটি কিন্তু পরিপূর্ণভাবে শুরু না হলেও এখনো কিন্তু তারা যে এই থানার কার্যক্রম শুরু করতে না পারলেও থানায় হাজিরা দিচ্ছেন, তারা আসছেন, ট্রাফিক কার্যক্রম করছেন এবং মানুষের অভিযোগ অনুযোগ এগুলো সব শুনছেন, যার মধ্য দিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আস্থার জায়গা সৃষ্টি হয়েছে। মানুষের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলা ফিরে এসেছে। আমি এখানে একটু কথা বলতে চাই। এখানে উপস্থিত হয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব আইনজীবী মনির উদ্দিন। এখন আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন এবং মানুষের প্রত্যাশা জায়গাটা কি? ছাত্র সমাজের এই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী সহ নিরীহ মানুষ যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আসলে এই আন্দোলন পরবর্তী যে সহিংসতা দেখা দিয়েছিল আসলে সেটা অনাকাঙ্ক্ষিত। একটু আগেই শুনেছেন যে কিছু হামলা হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে। এখন কি পরিস্থিতি এবং মানুষের প্রত্যাশা যদি বলতেন? জি, আইন শৃঙ্খলা বাহিনী আসলে আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনী যোগদান করতেছে থানায়, বিভিন্ন থানায় এসছেন। এইটাতে মানুষ অনেক স্বস্তি ফিরে আসছে, মানুষের অনেকেই ঘর থেকে বেরিয়ে আসছে, অনেকেই স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। আমরা আসলে শান্তিপ্রিয় মানুষ এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে কথাই বলেছিলেন লাবণী, আমরা যেমনটি শুনছিলাম মানুষের মধ্যে এক ধরনের যে স্বস্তি এবং মানুষের যে আস্থার জায়গাটা একটু একটু করে ফিরে আসছে। এই যে পোড়া মাটির মধ্যে, এই যে ধ্বংসস্তূপের মধ্যে সাতক্ষীরায় নতুন করে আশার আলো জাগছে, এটি কিন্তু মানুষ চেয়েছিল এবং মানুষের প্রত্যাশা আস্তে আস্তে ফিরে আসুক শান্তি এবং শৃঙ্খলা। মানুষের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে যেসব যে হিংসা বিদ্বেষ সেগুলো না থাকুক, একটা শান্তিময় পরিবেশ ফিরে আসুক, মানবাধিকার প্রতিষ্ঠা হোক, এইটাই আসলে সব মানুষের এখন একান্ত প্রত্যাশা। এই ছিল সাতক্ষীরার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি তার সর্বশেষ। লাবণী, ধন্যবাদ সুমন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সাতক্ষীরা আইন শৃঙ্খলা রক্ষায় কাজে যোগ দিয়েছে পুলিশ সদস্যরা। সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন
2008 থেকে 2024 স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত মিরপুর ভেড়ামারা উপজেলায় চালিয়েছে ত্রাসের রাজত্ব। ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন ক্ষমতার জোরে। টেন্ডারবাজি, চাঁদাবাজি জবরদখল করে বানিয়েছে সম্পদের পাহাড়। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে চালিয়েছে গুম খুনের মতো ঘটনাও। তার অত্যাচারের হাত থেকে রেহাই পাননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। ইরফার রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। আমিও কথা দিয়ে যাচ্ছি, এক বেঈমানকে আমি লালন পালন করেছিলাম, সেই বেঈমানের চামড়া আমি যদি না তুলতে পারি তাহলে কামারুল নামে একটা মানুষ এই মিরপুর উপজেলায় থাকবে না, থাকবে না, থাকবে না। কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরিফিন ছিলেন সদ্য পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকারের কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য। দীর্ঘ 1.5 যুগ ধরে ক্ষমতার দাপটে কুষ্টিয়ায় গড়েছেন তাসের রাজত্ব। ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য সবই হয়েছেন জোর করে ক্ষমতার দাপটে। জিম্মি করে রেখেছিলেন সাধারণ মানুষকে। প্রতিবাদ করলেই সাধারণ মানুষকে করেছেন গুমখুন সহ এলাকা ছাড়া। তার সাথে যে ভিন্ন মতের লোক ছিল তাদেরকেই সে কেস দিত, না হয়তো তার ক্যাডার দিয়ে ধরে আনতো, না হয় পুলিশ দিয়ে ধরাই দিত। সাধারণ মানুষ তার বিরুদ্ধে একটা কথা বলার সাহস নেই। যে কথা বলবে ভিন্ন মত যাবে, তার গুন্ডা বাহিনী ছিল, তারা একদম তার এলাকা ছাড়া করে দিত। 2011 সাল পর্যন্ত কামারুল আরিফিনের কিছু না থাকলেও 12 বছরে অবৈধভাবে ক্ষমতার দাপটে গড়েছেন অঢেল সম্পদ। হয়েছেন একাধিক বাড়ি গাড়ি, মার্কেট সহ শত শত কোটি টাকার মালিক, যার সবই করেছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি জবরদখল করে। রেজিস্ট্রি অফিস থেকে সে তার কত পরিমাণ কালেকশনের প্রতি সপ্তাহে, এটার হিসাবটা আমাদের কাছে নেই। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ এবং সমস্ত টিচার নিয়োগ নিয়ে যে একটা বাণিজ্যে হয়, ওনার গুন্ডা বাহিনী আমার করাইকৃত সম্পত্তি 2 বিঘা জোরপূর্ব দখল করে এবং আমি বিচার পাইনি। এই আওয়ামী লীগ নেতা কামারুল আরিফিনের নির্মম অত্যাচারের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় জনপ্রতিনিধিরাও। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 1 সপ্তাহের মধ্যে প্রায় আমার 1 কোটি টাকার মাছ ওই জলাশয় থেকে তারা সে উঠাই নিল। মার্কেটগুলো ভেঙে চুরে একটা দোকানদারের কাছ থেকে 10 লক্ষ টাকা সিকিউরিটি নিয়েছে, নিয়ে 2 লাখ টাকা দিয়ে ঘর করে বাকি টাকা সে আত্মসাৎ করেছে। স্কুলের সভাপতি হিসাবে নিয়োগ বাণিজ্য করেছে। যারা তার ব্যবসায়ী সিন্ডিকেটের সাথে আছে তারা শত কোটি টাকার কাজ তারা কুষ্টিয়ায় বসে ভাগ করে এবং তার ভাগটা সে নিয়ে নয় করে। ছাত্র জনতার গণ আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে যায় কুষ্টিয়ার ত্রাস কামারুল আরিফিন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্রলীগের বাধা, মারধর, নির্যাতন, হামলা এবং প্রশাসনের নানামুখী চাপ সামলিয়েও কাঁপিয়েছেন মাঠ। সরকারের চোখ রাঙানি উপেক্ষা করে বুলেটের সামনে বুক পেতে করেছেন চ্যালেঞ্জ মোকাবেলা। শেষে সফলতা এলেও সহযোদ্ধাকে হারানোর শূন্যতায় ভুগছেন তরুণ যোদ্ধারা। রংপুর থেকে রফিকুল ইসলামের রিপোর্ট, ছবিতে ছিলেন মাহমুদ রকি। কোটা সংস্কার আন্দোলন তখনও রংপুরে দাবানলে পরিণত হয়নি, কিন্তু ক্যাম্পাসে ছাত্রলীগের হুঙ্কার, রাতে হুমকি দিলে মারধর, হলগেটে তালা ঝুলিয়ে রাখা সহ নানামুখী চাপের সঙ্গে নির্যাতন বেড়ে যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদের যে ছাত্র সংগঠন সহ আওয়ামী লীগ, যুবলীগ, তারা আমাদেরকে এই আন্দোলন প্রতিহত করার জন্য লাঠি, সোঁটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। এই জায়গার মধ্যে কয়েকজন মহানগরের ছাত্রলীগও ছিল হামলার সময়, এবং এরা এই পিছন থেকে ইট পাটকেল ছোড়া থেকে শুরু করে এইভাবেই হামলা করছিল। সরকারের শীর্ষ পর্যায়ের দাম্ভিকতা, শিক্ষার্থীদের তাচ্ছিল্য মনোবল ভাঙতে ছাত্রলীগের অস্ত্রের মহড়া এবং ছাত্রছাত্রীদের নির্দয়ভাবে পেটানোয় সংক্ষুব্ধতা আর ঘৃণায় ঐক্যবদ্ধ বাড়ছিল শিক্ষার্থীদের। সাবেক প্রধানমন্ত্রী যে বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে যে একটা কটূক্তি করে, তার জের ধরেই রাতে পুরো হলের শিক্ষার্থীরা তালা ভেঙে বের হতে বাধ্য হয়। এই আন্দোলন প্রতিহত করার জন্য লাঠি, সোঁটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। তো এই হামলার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে
শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়ে সেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সূচনা এবং স্ফুলিঙ্গ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকেই সূচনা হয়। ক্যাম্পাসে ছাত্র বিক্ষোভের বিষয়টি বহিরাগত দিয়ে ঠেকানোর চেষ্টা, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উল্টো নীতি আর রাজাকার শব্দের প্রয়োগ শিক্ষার্থীদের আন্দোলন হয়ে ওঠে দাবানল। সহপাঠী সহযোদ্ধাদের রক্ষায় এগিয়ে এসে নির্দয়ভাবে নির্যাতনের শিকার হন আবু সাইদ। বুলেটের সামনে বুক পেতে রক্ষা করেন প্রিয় সহযোদ্ধাদের। ওখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন টোকাই সহ অনেক অস্ত্রধারী অনেক মানুষ আমরা ক্যাম্পাসের মধ্যে দেখতে পারি। তখন আমাদের পুলিশের সাথে বাকবিতণ্ডা জড়ায় যায়। এক পর্যায়ে পুলিশ আমাদের হচ্ছিল সাইদ ভাই বুক পেতেছিল, সাইদ ভাইকে গুলি করে। পুরো রংপুর শহরের মহানগরের যে অস্ত্রগুলো ছিল এবং বেগম রোকেয়ার যে হলগুলোতে যে অস্ত্রগুলো ছিল তারা সবগুলো নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। একজন সাহসী শিক্ষার্থীকে টার্গেট করে গুলি করে হত্যার ঘটনায় কেঁপে উঠে বাংলাদেশ, ভেঙে যায় দাম্ভিকতার পিলার। কোটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে সেটি সরকার বিরোধী আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনকে ঘিরে অনেকেই প্রাণ দিয়েছে, যেমন আমাদের বন্ধু আবু সাইদ প্রাণ দিয়েছে, সাথে সাথে বাংলাদেশের আরও 200-র অধিক মানুষ প্রাণ দিয়েছে। শেষ পর্যন্ত ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত হয় বিজয়। আবু সাইদের আত্মত্যাগে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় পুরো বাংলাদেশ। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। বরগুনার আমতলীতে ধসে পড়া সেতুর নির্মাণকালীন কোনো নথি নেই এলজিইডি অফিসে। সেতু ধসে 9 জন নিহতের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তাই নথি সংরক্ষকদের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। নথি উদ্ধারে এলজিইডি তদন্ত কমিটি করলেও সচেতন মহল বলছে ঠিকাদারদের অনিয়মের প্রমাণ লোপাট করতেই নথি গায়েব করা হয়েছে। রিয়াজ আহমেদ মুসার পাঠানো তথ্য ছবিতে টুম্পা ফ্রোজের ডেস্ক রিপোর্ট। গত 22 জুন বরগুনার আমতলীতে সেতু ধসে মাইক্রোবাস খালে পড়ে 9 জনের মৃত্যুর ঘটনা অনুসন্ধানে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। সেতু নির্মাণে গুণগত মান নিশ্চিত করা হয়েছে কিনা তা জানতে সেতুর নথি তলব করে তদন্ত কমিটি, কিন্তু নথিটি পাওয়া যায়নি সংশ্লিষ্ট দপ্তরে। সেতুর গুণগত মান নিশ্চিতে বুয়েটের মাধ্যমে তদন্ত করানোর পাশাপাশি নথি সংরক্ষকদের শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত জেলা প্রশাসক। নথি সরবরাহের দায়িত্বে যারা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করা হয়েছে। দক্ষিণাঞ্চলের বীজগুলোকে, আয়রন বীজগুলোকে আরসিসি গার্ডার বীজে উপনীত করার সুপারিশ করা হয়েছে। নথি পুনরুদ্ধারে কমিটি গঠন করা হয়েছে বলছে এলজিইডি। এদিকে সচেতন মহল বলছে অনিয়মের প্রমাণ লোপাট করতেই গায়েব করা হয়েছে গুরুত্বপূর্ণ এই নথি। নথি খুঁজে বের করার জন্য আমরা অত্র অফিসের সিনিয়র সহকারী প্রকৌশলীর নেতৃত্বে আমরা একটা কমিটি করে দিয়েছি। কমিটি নথি খুঁজে দেখেছেন, তারা খুঁজে পাননি বলে তারা একটা রিপোর্ট আমাদেরকে জানিয়েছেন। এখনও নথি খোঁজা হচ্ছে, খুঁজে পেলেই আমরা কমিটির কাছে নথি হস্তান্তর করতে পারবো। এই নথি যে এলজিইডি খুঁজে পাচ্ছে না, ঠিকাদারের সাথে এবং এলজিইডির সাথে কোনো যোগ সাজশ রয়েছে, নইলে কেন নথি খুঁজে পাওয়া যাবে না? সরকারের আর্থিক অনুদান এলে তা ক্ষতিগ্রস্ত পরিবারদের বুঝিয়ে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। সুপারিশ দিয়েছে এই কমিটি, সেই সুপারিশের আলোকে আমার বিশ্বাস যে সরকার সংশ্লিষ্ট দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সরকারের একটা আর্থিক অনুদানের বিষয়, সেই প্রক্রিয়া আমরা করেছি এবং আমরা আশা করছি সেই অনুদান যদি আসে তাহলে আমরা পরিবারের হাতে সেই অর্থটা আমরা তুলে দিতে পারবো। বিআরটি এর ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সেতু ধসে নিহত প্রত্যেক পরিবারকে 5 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেছে বরগুনা জেলা প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি।